181 অ্যাফোরিজমে মহাত্মা হানিম্যান বলছেন, এটা আপত্তি করা সমুচিত হবে না যে এই অতিরিক্ত বৈশিষ্ট্য ওই এই রোগের যে নতুন লক্ষণাবলী এখন প্রকাশিত হয়েছে তা সদ্য প্রয়োগকৃত ঔষধেরই বলে গণ্য করা উচিত। এখানে মহাত্মা হানিম্যান এটাও বলছেন যে এগুলো যে এই ওষুধেরই লক্ষণ সেটাও আপনি কাউন্ট করবেন, এই ওষুধটা দেওয়ার পরে তার মধ্যে এই লক্ষণগুলো উঠে এসেছে। একটা একই সাথে যেমন এই রোগ লক্ষণ এবং একই সাথে এই বিশেষ ওষুধটির লক্ষণ, সেই সমস্ত লক্ষণাবলী যেগুলো এই রোগটি নিজেই উক্ত দেহে সৃষ্টি করতে সমর্থ, প্রদত্ত ওষুধটির মাধ্যমে সদৃশ্য লক্ষণাবলী সৃষ্টিতে তার নিজস্ব ক্ষমতার দরুন সেগুলোকে ডেকে আনা হয়েছে এবং প্রকাশিত হতে প্রণোদিত করা হয়েছে। এক কথায় বর্তমান অনুভূতি সাধ্য সম্পূর্ণ লক্ষণ সমষ্টিকে রোগের বর্তমানের প্রকৃত অবস্থা হিসেবে স্বয়ং রোগটির অন্তর্ভুক্ত বলে বিবেচনা করতে হবে ও তদনুযায়ী আমাদের পরবর্তী চিকিৎসা কার্য পরিচালনা করতে হবে। মহাত্মা হানিম্যান এখানে ডিসাইডেড সিদ্ধান্ত সূচক কথা বলে দিলেন যে এবার আপনি এই নতুন লক্ষণগুলো সহ রোগীর যা যা লক্ষণ আছে সবগুলোকে নতুন করে বিবেচনা করবেন এবং এর মাধ্যমে আপনি আপনার পরবর্তী চিকিৎসা কার্য পরিচালনা করবেন। এখানে একটি ফুটনোটও তিনি দিয়েছেন যেখানে মহাত্মা হানিম্যান বলছেন, when they are not caused by an important error in regimen, a violent emotion or a tumultuous revolution of the organism such as the occurrence or cessation of the menses, conception, childbirth and so forth, যেখানে তারা স্বাস্থ্যবিধির কোনো গুরুত্বপূর্ণ ত্রুটি, প্রচণ্ড আবেগ বা সাংঘাতিকভাবে আলোড়িত হয়, সুতীব্র রূপে আলোড়িত হয় এমন কোনো শারীরিক বিশৃঙ্খলা ঠিক বলবো না, পরিবর্তন সূচনা হলো, যেমন ঋতুস্রাবের শুরু বা সমাপ্তি, সন্তান ধারণ, সন্তান প্রসব, এখানে যে লক্ষণগুলো উৎপন্ন হয়েছে সেগুলো কিন্তু ওষুধের লক্ষণ বা আগের রোগের লক্ষণ বলতে পারেন না। এগুলো ফলস ডিজিজ হোক আর রিয়েল ডিজিজ হোক, প্রচণ্ড আবেগ, সন্তান ধারণ, ঋতুস্রাবের শুরু, ফিজিওলজিক্যাল চেঞ্জই হোক আর লক্ষণই হোক, সেখানে কিন্তু তা আগের ওয়ান সাইডেড ডিজিজের কারণে প্রদত্ত ওষুধের লক্ষণাবলী নয়। কাজেই তা কিন্তু আগের যে রোগটা ছিল ওয়ান সাইডেড ডিজিজ ছিল তারও লক্ষণাবলী নয়, এগুলোকে আলাদাভাবে বিবেচনা করতে হবে। বলতে গেলে মহাত্মা হানিম্যানের প্রত্যেকটি অ্যাফোরিজম, প্রত্যেকটি ফুটনোটকে যদি আপনারা গুরুত্ব দেন তাহলেই কিন্তু ট্রিটমেন্টের ব্যাপারগুলো আপনাদের কাছে পরিষ্কার হবে। এবার যদি ট্রিটমেন্টের ক্ষেত্রে গিয়ে আপনি দেখলেন যে একজন মানুষের শুধুমাত্র কিছু শরীরে আঁচিল আছে, এবার আপনি তাকে একটা ওষুধ দিলেন, ওষুধ দেওয়ার পর সাপোজ সব কিছু মিলিয়ে হয়তো কষ্টিকাম তার ওষুধটি এসেছিল, আপনি তাকে দিলেন, এবার তার মধ্যে হিট ফ্ল্যাশ স্টার্ট করলো, আচমকা গরম লেগে মাথা ঘেমে যায়, এগুলো স্টার্ট করলো এবং এরপর আপনি মনে করলেন এই হিট ফ্ল্যাশ এবং আগের লক্ষণগুলো নিয়ে নতুন ওষুধের দিকে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু এমনও হতে পারে যে আসলে তা নয়, তার এই পরিবর্তন অন্য একটি ভিন্ন ওষুধের সূচনা করেছে, ভিন্ন একটা ওষুধের ইন্ডিকেশন করছে, বা সন্তান ধারণ করলে হাজারো সিমটমস তার মধ্যে চলে আসতে পারে, সেখানে দেখা যাবে বমি আসছে, মাথা ঘুরোচ্ছে বা এই ধরনের হাজারো বিষয়কে তখন নতুন নতুন লক্ষণ, অ্যাকিউট সাব অ্যাকিউট লক্ষণ তার মধ্যে এসে যেতে পারে। তখন যদি সেই অ্যাকিউট লক্ষণের সাথে আপনি যদি সেই আতিলকে একত্রিত করে একটা জগা খিচুড়ি পাকান তাহলে রোগীর পক্ষে আর কোনোদিন কোনো রোগের থেকে আরোগ্য পাওয়া সম্ভব না, না সন্তান ধারণ করার কারণে যে নতুন অ্যাকিউট লক্ষণগুলো এসেছে সেগুলোর থেকে, না তার পুরনো ক্রনিক রোগের সেই আঁচিলগুলোর থেকে। এই কারণে এই ডিফারেন্সিয়েশনটা জরুরি, এই পার্থক্যগুলো বুঝতে পারা জরুরি এবং সে অনুযায়ী চিন্তা পদ্ধতিকে শানিত করা জরুরি। আপনাদের এই অ্যাফোরিজমের এই কথা কয়টা খুব গুরুত্বপূর্ণ, কখনোই ভুলে যাবেন না এই ফুটনোটের কথাগুলো। ওয়ান সাইডেড কেসের ব্যাপারে যেগুলো আরও বেশি অবদান রাখে, একটা ব্যাপার শুধু বলতে পারি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে, ওয়ান সাইডেড কেসের ওষুধ দেওয়ার পরে যদি তার মধ্যে কোনো পরিবর্তন সত্যিই আসে এই ধরনের এবং তখন যদি সেই নতুন পরিবর্তনের ভিত্তিতে আপনি ওষুধ নির্বাচন করে প্রসিড করতে থাকেন, এগোতে থাকেন, তাহলে হয়তো নতুন কোনো পন্থা বের হয়ে আসে। মহাত্মা হানিম্যান তার পরবর্তী অ্যাফোরিজম 182-তে বলছেন, দাস দ্য ইমপারফেক্ট সিলেকশন অফ দ্য মেডিকামেন্ট হুইচ ওয়াজ ইন দ্য কেস অলমোস্ট ইনএভিটেবল ওয়িং টু দ্য টু লিমিটেড নাম্বার অফ সিমটমস প্রেজেন্ট সার্ভস টু complete the display of the symptoms of the disease and in this way facilitates the discovery of a second more accurately suitable homeopathic remedies. সুতরাং ওষুধের ত্রুটিযুক্ত নির্বাচন যা এই ক্ষেত্রে অতি সীমিত সংখ্যক লক্ষণাবলীর দরুন প্রায় অনিবার্য, অর্থাৎ মহাত্মা হানিম্যানই বলছেন যে এই ত্রুটিপূর্ণ নির্বাচনটি অনিবার্য,
তার রোগটির লক্ষণাবলীর বহিঃপ্রকাশকে সম্পন্ন করতে সহযোগিতা করে। কিন্তু এই ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমেই রোগের লক্ষণাবলীর বহিঃপ্রকাশ সম্পন্ন হবে, এ ব্যাপারে ওই ওষুধটি সহযোগিতা করবে। এবং শুধু লক্ষ্য রাখার বিষয় কি, মহাত্মা হানিম্যান বলেছেন যে আপনি এই অল্প সংখ্যক লক্ষণ নিয়ে সিলেকশন করুন, কিন্তু তা যেন বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন, পিকুইলিয়ার, অনন্য, অসাধারণ হয়, এবং এই রূপে আরও নিখুঁতভাবে প্রযোজ্য দ্বিতীয় হোমিওপ্যাথিক ওষুধটির আবিষ্কারের পথকে সুগম করে। অর্থাৎ এই যে প্রথমবার প্রেসক্রিপশনটি করেছেন, এর মাধ্যমে যে লক্ষণগুলো উদ্ভূত হয়েছে এবং তার মাধ্যমে সম্পূর্ণ রোগচিত্র আপনি পেয়েছেন, এবং সেই ওষুধগুলোর মাধ্যমে দ্বিতীয় হোমিওপ্যাথিক ওষুধটির আবিষ্কার, যা আরও নিখুঁতভাবে প্রযোজ্য হবে, সেই ওষুধটির আবিষ্কার সম্ভব হবে। এরপর মহাত্মা হানিম্যান বলছেন 183 নম্বর অ্যাফোরিজমে, কাজেই যখনই প্রথমে প্রদত্ত ওষুধের মাত্রাটির ইতিবাচক কাজ সমাপ্ত হয়, যদি না নতুন রূপে সৃষ্ট লক্ষণাবলীকে তাদের অবস্থার গুরুত্বের অনুপাতের দ্বারা দ্রুত কোনো সহযোগিতা প্রার্থনা করে, অধিকন্তু অত্যন্ত ক্রনিক রোগে ও হোমিওপ্যাথিক ওষুধের মাত্রার সূক্ষ্মতার জন্য এটা খুবই বিরল ঘটনা। অর্থাৎ এই ওয়ান সাইডেড কেসগুলোতে যে লক্ষণগুলো উৎপন্ন হবে, বিশেষ করে ক্রনিক রোগের ক্ষেত্রে, এবং যেখানে খুব সূক্ষ্ম মাত্রায় ওষুধটি দেওয়া হচ্ছে, সেখানে হঠাৎ করে সাংঘাতিক গুরুতর লক্ষণ সৃষ্টি হওয়াটার খুব বিরল ঘটনা। আমাদের অনেকেরই মনে আসতে পারে যে আমাদের একটা ধারণা কাজ করে সবার মধ্যেই, যা হোমিওপ্যাথিক ওষুধ দিলে প্রথমে অনেক বেড়ে তারপরে কমবে। মারাত্মক রকমের বাড়ার ঘটনা, জীবন সংহারী কিংবা প্রচণ্ড রকম ভয়ানক কষ্ট হচ্ছে রোগীর, এই ধরনের কোনো বৃদ্ধির ঘটনা আমার জীবনে এখনো ঘটেনি। ওয়ান সাইডেডও না এবং ক্রনিক রোগেও না, মারাত্মক বৃদ্ধি ঘটেনি। হয়তো সাময়িকভাবে কষ্ট পেয়েছেন কেউ কেউ, কিন্তু তা নিতান্তই সাময়িক ছিল। এবং তা মহাত্মা হানিম্যান বলছেন সেটা হচ্ছে সূক্ষ্ম মাত্রার দরুন ক্রনিক রোগে এই ব্যাপারটি হবে। কাজেই প্রথম প্রদত্ত ওষুধের মাত্রাটির ইতিবাচক কাজ যখন সমাপ্ত হয়, অবশ্যই নতুন করে রোগটির পরীক্ষণ করতে হবে। কারণ এবার রোগীর শরীরে সেই আগের লক্ষণের সাথে আরও কিছু লক্ষণ যুক্ত হয়েছে, এবার সম্পূর্ণটা নতুন করে কেস টেকিং করতে হবে। সেই সাথে বর্তমান অবস্থার সাথে যথার্থভাবে প্রযোজ্য হবে এরকম একটি দ্বিতীয় হোমিওপ্যাথিক ওষুধ সে অনুযায়ী নির্বাচন করতে হবে, এবং লক্ষণগুচ্ছ আরও অধিকতর সম্পূর্ণ হওয়ায় সবচেয়ে উপযুক্ত ওষুধটি তখন পাওয়া সম্ভব হবে। এটা মহাত্মা হানিম্যান আমাদেরকে আশাবাদ জানাচ্ছেন। এবার কিন্তু আপনি ওষুধটি প্রয়োগ করার পরে নতুন লক্ষণের মাধ্যমে পূর্ণাঙ্গ চিত্র পাচ্ছেন। কাজে এবার প্রথম মাত্রাটির কাজ শেষ হওয়ার পর আপনার দ্বিতীয় ওষুধটি দেওয়ার চিন্তা করতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে আগের ওষুধই যাবে কিনা সেটা আপনাকে আরেকবার কেস টেকিং করতে হবে। সেবার নতুন লক্ষণ, পুরানো লক্ষণগুলো এবং অতীতের যা কিছু নিয়েছেন সেগুলোর মধ্যে বিশেষ কোনো পরিবর্তন হলো কিনা তা খোঁজ খবর করে সম্পূর্ণ নতুনভাবে সাজিয়ে এবার নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। এবার যদি আগের ওষুধ প্রযোজ্য হয় দ্যাটস ওকে, কিন্তু যদি তা না হয় সেই ক্ষেত্রে নতুন কোন ওষুধটি যাবে আপনাকে আবার বিবেচনা করতে হবে। এখানে মহাত্মা হানিম্যান এই ব্যাপারে আরেকটি ফুটনোট দিচ্ছেন, আবারও বলছেন যে এগুলো ক্রনিক রোগে প্রায়ই ঘটে না, কিন্তু একই রোগে বেশ ঘটে। তার লক্ষণাবলী অত্যন্ত অস্পষ্ট থাকা সত্ত্বেও খুব অসুস্থ বোধ করে। তার এই অবস্থাটি বরঞ্চ স্নায়ুমণ্ডলীর বোধ শক্তির অসারতাকে নির্দেশ করে। মহাত্মা হানিম্যান বলছেন যে সমস্ত ক্ষেত্রে রোগী তার লক্ষণাবলী খুব অস্পষ্ট, তা সত্ত্বেও বেশ সাংঘাতিক অসুস্থ বোধ করেন, এটা স্নায়ুমণ্ডলীর বোধ শক্তির অসারতাকে নির্দেশ করে। আমার একটা রোগীর কথা আমি এই প্রসঙ্গে উল্লেখ করছি, অল্প কিছুদিন আগের ঘটনা। আমার একজন রোগী আসলো, ওয়ান সাইডেড অবশ্যই নিঃসন্দেহে। কি হচ্ছে তার শুধুমাত্র আম্বিলিক্যাল ডিসচার্জ হচ্ছে, নাভি দিয়ে ডিসচার্জ হচ্ছে, শুধু একটা জিনিস দুর্গন্ধ আছে, এছাড়া আর বলার মতো তেমন কিছু নেই, কোনো মডালিটিস নেই। হ্যাঁ, স্থান আছে, এই একটা বৈশিষ্ট্য দুর্গন্ধ, এছাড়া কিচ্ছু নেই বলার মতো। কি হলো, রোগীকে আমি ওষুধ দিলাম। রোগীকে ওষুধ দেওয়ার পরে যা হলো তা হচ্ছে, প্রথম কথা, রোগী দীর্ঘদিন খেতে পারতেন না, ক্ষুধা লাগতো না। মূলত রোগীর মধ্যে গ্যাসের প্রাদুর্ভাব ছিল, তার গ্যাস্ট্রিক ডিস্টারবেন্স ছিল, তার ফ্ল্যাটুলেন্স ছিল, কিন্তু উনি টের পেতেন না। এবার তার সেই সারটি ফিরে এলো, রোগীর অনেক আগের মাজা ব্যথা ছিল ফিরে এলো,
দীর্ঘদিন তার শরীরে ঘাম হতো না, একদমই ঘাম হতো না। এবার তার সারা শরীর যথেষ্ট ঘামতে শুরু করলো, তার গ্ল্যান্ডগুলো ইনঅ্যাক্টিভ ছিল, এবার তার এই সোয়েট গ্ল্যান্ডগুলো সব অ্যাক্টিভ হলো। রোগীর মধ্যে সম্পূর্ণ ইতিবাচক পরিবর্তন এলো এবং তার নাভির ডিসচার্জটা বন্ধ হতে থাকলো। এবং আমি মাত্র 15 দিন পরেই আমি দেখতে পেলাম তার ডিসচার্জ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং তার এই সমস্ত কিছু ফেরত এসেছে। কি ফেরত এসেছে? তার স্নায়ুমণ্ডলীর বোধশক্তি ফেরত এসেছে। সে এবার টের পাচ্ছেন তার গ্যাস হয়, তার নার্ভগুলো অ্যাক্টিভ হয়েছে, তার সোয়েট গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভ হয়েছে। রোগী এখন মাস বেটার দ্যান বিফোর এবং উনি কিওরের পথে। মোদ্দা কথাটি হচ্ছে, আমি কিন্তু সেখানে তার আম্বিলিক্যাল ডিসচার্জের আর কোনো লক্ষণ পাইনি, কোনো ব্যথা ছিল না, বেদনা ছিল না, কিচ্ছু ছিল না। এটা ওয়ান সাইডেড ডিজিজের একটি ভালো দৃষ্টান্ত ছিল, বিশেষ করে মুআত্তা হানিম্যানের এই ফুটনোটের কেসটির মতো, যেখানে তার লক্ষণাবলী অত্যন্ত অস্পষ্ট থাকা সত্ত্বেও রোগী যথেষ্ট অসুস্থ বোধ করতে, তিনি খেতে পারতেন না, কিন্তু তিনি বুঝতেনও না যে তার ফ্ল্যাটুলেন্স আছে, তার গ্যাস আছে পেটে, তিনি বুঝতেন না। তার এই ধরনের কোনো অভিযোগ ছিল না। আগে তার অভিযোগই ছিল না, এবার তার অভিযোগ শুরু হলো আমি ওষুধ দেওয়ার পরে, কিন্তু তিনি আম্বিলিকার ডিসচার্জ থেকে রক্ষা পেলেন এবং ক্রমান্বয়ে পরবর্তীতে মন এবং শরীরের দিক দিয়ে সুস্থতার দিকে যাওয়া শুরু করলেন। যাই হোক, মুআত্তা হানিম্যান এখানে যা বলছেন যে এগুলো কিন্তু ক্রনিক রোগের ক্ষেত্রে খুব কম ঘটে, অ্যাকিউট রোগের ক্ষেত্রে প্রায়ই দেখা দেয়, কিন্তু ক্রনিক রোগের ক্ষেত্রেও কম ঘটে না তাই না। যে সমস্ত রোগীর ক্ষেত্রে তার লক্ষণাবলী অত্যন্ত অস্পষ্ট থাকা সত্ত্বেও খুব অসুস্থ বোধ করে, যেন তার অবস্থাটি বরঞ্চ স্নায়ুমণ্ডলীর বোধশক্তির অসারতাকে নির্দেশ করে, যা রোগীকে তার ব্যথা ও যন্ত্রণা সুস্পষ্টভাবে অনুভব করতে দেয় না। আভ্যন্তরীণ অনুভব ক্ষমতার এই নিষ্ক্রিয়তা ওপিয়ামের দ্বারা দূর করা হয় এবং এর সেকেন্ডারি ক্রিয়ার রোগের লক্ষণাবলী সুস্পষ্টভাবে মূর্ত হয়ে ওঠে। এখানেও মুআত্তা হানিম্যান ওষুধ দিয়ে একটা উদাহরণ দিয়েছেন যে এই সমস্ত ক্ষেত্রগুলোতে ওপিয়াম প্রয়োগের দ্বারা এই নিষ্ক্রিয়তাকে দূর করা হয় এবং পরবর্তীতে রোগীর মধ্যে সেকেন্ডারি লক্ষণাবলী সুস্পষ্ট রূপে মূর্ত হয়। উনি এই ওয়ান সাইডেড ডিজিজে ক্রিয়া বোঝাতে গিয়ে এই ব্যাপারগুলোকে তুলে ধরলেন। এরপর মুআত্তা হানিম্যান এই প্রসঙ্গে শেষ সূত্র 184 গিয়ে বলছেন, ইন লাইক ম্যানার আফটার ইচ নিউ ডোজ অফ মেডিসিন হ্যাজ এক্সহাস্টেড ইটস অ্যাকশন when it is no longer suitable and helpful, the state of the disease that still remain is to be noted anew with respect to its remaining symptoms, and another homeopathic remedy sought for as suitable as possible for the group of the symptoms now observed, and so on until the recovery is complete. এবার মুআত্তা হানিম্যান বলছেন যে ঠিক একইভাবে ওষুধের প্রতিটি নতুন মাত্রার ক্রিয়া সমাপ্ত হবার পর যখন আর তা উপযুক্ত ও সহায়ক থাকে না, রোগের যে অবস্থাটি এখনো বিদ্যমান আছে তাকে অবশিষ্ট লক্ষণাবলীর সাপেক্ষে নতুন করে লিপিবদ্ধ করতে হয় এবং বর্তমানে পর্যবেক্ষণকৃত লক্ষণগুচ্ছের পরিপ্রেক্ষিতে যতদূর সম্ভব উপযুক্ত অন্য আরেকটি হোমিওপ্যাথিক ওষুধ সন্ধান করতে হয় এবং আরোগ্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়াটি চালিয়ে যেতে হয়। মুআত্তা হানিম্যানের কথা হচ্ছে এই প্রক্রিয়াটি চলতে থাকবে। যতবারই আপনি আপনার ওষুধের ক্রিয়া শেষ হবে, একটা মাত্রার ক্রিয়া শেষ হবে, পরবর্তীতে লক্ষণ যদি উঠে আসে, নতুন লক্ষণের ভিত্তিতে হয়তোবা তা উপযুক্ত বা সহায়ক থাকে না এবং সেই লক্ষণ, অবশিষ্ট লক্ষণ এবং নতুন লক্ষণের ভিত্তিতে নতুন করে লিপিবদ্ধ করে বর্তমানে উপযুক্ত যে ওষুধটি পাওয়া যাচ্ছে সেই ওষুধটিকে প্রয়োগ করতে হবে। আরোগ্য প্রক্রিয়া এইভাবে ক্রমান্বয়ে সম্পন্ন হবে। যারা একবার কেস টেকিং করতে ক্লান্ত হয়ে যান তাদের জন্য এই কারণেই হোমিওপ্যাথি নয়, যে এখানে মুআত্তা হানিম্যান প্রতিবার ওষুধ দেওয়ার পরে কেসটা পুনর্বিবেচনা করতে বলছেন, সম্পূর্ণ কেসটাকে নিয়ে চিন্তা করতে বলছেন, আর নয়তো পথভ্রষ্ট হবার সম্ভাবনা থাকে যে কোনো কেসে। ওয়ান সাইডেড কেসে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই প্রক্রিয়াটির যেন কোনো ব্যতিক্রম না হয়, কারণ প্রতিবার আপনি সিঁড়ির মতো প্রতিটি ধাপে আপনি এগিয়ে যাবেন, প্রতিটি ধাপে আপনি পূর্ণ হবেন, আপনার লক্ষ্যের দিকে পৌঁছবেন। ওয়ান সাইডেড কেসের মতো এরকম কেসে সাপ্রেস না করে, রোগীর কোনো ক্ষতি না করে সত্যিকারভাবে আরোগ্য করার প্রক্রিয়া মুআত্তা হানিম্যান এই কয়টি সূত্রে আলোচনা করেছেন। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আশা করি আপনারা আজ যে সমস্ত কেসগুলোতে লক্ষণের ঘাটতি থাকবে, সেই কেসগুলোতে মারাত্মক ঘাটতি থাকবে, সেই কেসগুলো ট্রিটমেন্ট আপনারা কিভাবে করবেন মুআত্তা হানিম্যান বেশ কয়েকটা সূত্রের মাধ্যমে আপনাদের সামনে তা উপস্থাপন করে গেছেন বহু আগে।
আজ আমি সেই আলোচনাটি আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনারা হৃদয় দিয়ে তা উপলব্ধি করতে পেরেছেন এবং ভবিষ্যতে এই ধরনের কেসে করণীয় কি হবে তা আপনারা বুঝতে পারবেন এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারবেন। তো আপনারা আদৌ কথাগুলো বুঝতে পারলেন কিনা, আপনাদের সম্মুখে এই ব্যাপারে আরও কোনো আলোচনা তুলে ধরতে হবে কিনা তা বোঝার জন্য আমরা যা করব তা হচ্ছে ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্ট বক্সে বেশ কিছু প্রশ্ন উল্লেখ করব। আমি আশা করব আপনারা প্রত্যেকেই এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এর মাধ্যমে প্র্যাকটিস করবেন যেন পরীক্ষার খাতায়ও আপনারা নিজেদের সৃজনশীলতা, নিজেদের উপলব্ধি, নিজেদের বোধ, সক্ষমতা, এই ব্যাপারগুলো যে বুঝতে পেরেছেন, আপনারা যে এই ব্যাপারগুলোতে স্বচ্ছ, সেই শক্তি নিয়েই যেন উত্তরগুলো দিতে পারেন। আর আপনারা সত্যিকারভাবে শিক্ষিত, সত্যিকারের শিক্ষার্থী যেন হতে পারেন। এভাবে আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদের পরামর্শ মতামত দিয়ে আমাদের সহযোগিতা করুন। আপনাদের সফলতা, আপনাদের শিক্ষার পূর্ণতা এবং আপনাদের ভবিষ্যৎ সুন্দর জীবন কামনা করে আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।